প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আপনাকে স্বাগত। ডক্টর সিদ্দিক, ভারতীয় হাই কমিশনের দিকে আজকে একটি প্রতিবাদী পদযাত্রা হয়েছে এবং সেখানে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং এটি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এই প্রোগ্রামটা ছিল ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে যে ভাঙচুর করা হয়েছে এটার প্রতিবাদে, একই সঙ্গে যে ভারত থেকে যে উস্কানিমূলক অপপ্রচার চালানো হচ্ছিল সেটারও একটি প্রতিবাদ ছিল এই কর্মসূচি। বিএনপির মতো একটি বড় দলের এই কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত এবং বৃহত্তম রাজনৈতিক দল। বিজয়ের মাস, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে, সেই রাজনৈতিক দলটি গত 1.5 দশকের প্রচণ্ড দমন নিপীড়নের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখে বাংলাদেশের মানুষের পক্ষে, মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে তারা আন্দোলন সংগ্রাম করেছে। এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে দুনিয়া কাঁপানো একটা ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনের হাত থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে এবং সেই সরকারের প্রধান শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ এবং শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া তার সরকারের পতনের পর থেকে আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা বাংলাদেশের প্রতি এক ধরনের, আমরা বলবো যে অঘোষিত যুদ্ধ, বাকযুদ্ধ থেকে শুরু করে নানা রকমের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এই সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণের জন্য এবং একই সাথে পতিত স্বৈরাচারী যে শেখ হাসিনা তাকে এবং তার দলকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্রমূলক তৎপরতা তারা শুরু করেছে। এটি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী, আপামর জনগোষ্ঠী এটি বিশ্বাস করে এবং ভারত আমাদের সাথে অতীতে এবং বিশেষ করে শেখ হাসিনার পতনের পর যে ধরনের আচরণ করেছে, বিশেষ করে আপনার মনে থাকবে যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের সাথে সাথেই তারা যে কাজটি করেছিল সেটি হলো একটা সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার একটা চক্রান্ত তারা করেছে। এরপরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম, রাজনৈতিক দল, সাধারণ মানুষ তারা অব্যাহতভাবে অপপ্রচার চালিয়ে বাংলাদেশ সম্পর্কে বিশ্বের কাছে একটি নেতিবাচক ধারণা এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রতিপন্ন করার জন্য অব্যাহত প্রচেষ্টা রেখেছে ভারত। এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখি যে ইসকনের সাবেক নেতা এবং সনাতনী জাগরণ মঞ্চের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যখন বাংলাদেশ গ্রেপ্তার করলো, এবং বাংলাদেশের আমি মনে করি সম্পূর্ণ অধিকার আছে একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে, তিনি কোন ধর্মের মানুষ সেটি বিবেচনার করার বিষয় নেই, তিনি অপরাধটি করেছেন সেই অভিযোগটি তার বিরুদ্ধে এসেছে। এবং বাংলাদেশ, আমার ধারণা এইখানে ব্রহ্মচারী কোন ধর্মাবলম্বী, কোন সংগঠনের সাথে তার সংযুক্তি, তার চেয়ে হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তিনি একটা হুমকি সৃষ্টি করেছেন, সেই জন্য তার রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ড এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা, তারা যে ধরনের সরকারি বেসরকারি পর্যায়ে যে ধরনের প্রতিবাদ তারা তৈরি করেছে, এরই ধারাবাহিকতায় কলকাতার উপহাই কমিশনারে একটা আক্রমণ অবস্থা তৈরি হয়েছিল এবং সেখানেও তারা আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে, বাংলাদেশের বিরুদ্ধে করেছেন। এবং সর্বশেষ যেটা ভিয়েনা যে কংগ্রেস, সেই কংগ্রেসে গৃহীত সনদের সম্পূর্ণ লঙ্ঘন করে আমাদের আগরতলাতে যে হাই কমিশন আছে, সহকারী হাই কমিশন, সেখানে আক্রমণ করেছে, সেখানে আমাদের জাতীয় পতাকাকে অপমান করেছে, সেখানে তারা মানে কূটনৈতিক সকল শিষ্টাচারের লঙ্ঘন করেছে। এবং একই সাথে অব্যাহতভাবে ভারত কর্তৃক বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষার নামে অনুপ্রবেশের হুমকি দিচ্ছে। তো এইরকম একটা বাস্তবতায় বিএনপির মতো একটা রাজনৈতিক দল, যেটাকে আমরা বলছি জননন্দিত রাজনৈতিক দল, এবং যে রাজনৈতিক দলটি গত 15 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের গণতান্ত্রিক
অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মী সরকারের নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা, জেল, জুলুমের শিকার হয়েছে, সেই রাজনৈতিক দলটি এই গণমানুষের যারা প্রতিনিধিত্ব করে সেই রাজনৈতিক দলটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী আমাদের যে হুমকি হিসাবে বা একটা আগ্রাসী মনোভাব নিয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই ভারতের বিরুদ্ধে তারা একটা রাজনৈতিক কর্মসূচি দিবে এবং তাদের প্রতিবাদটি মানে প্রকাশ করবে, প্রতিবাদ জানাবে, সেটাই কিন্তু বহুল প্রত্যাশিত। বিএনপির মতো বড় দলের এই ধরনের কর্মসূচি নিঃসন্দেহে দিল্লির জন্য একটি বড় বার্তা। ডেফিনেটলি। এবং আমি মনে করি যে বিএনপির অঙ্গ সংগঠন যে কাজগুলো আজকে করেছে, তারা শান্তিপূর্ণ রূপে উপায়ে একটা পদযাত্রা করেছে এবং পদযাত্রাটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে থামিয়ে দিয়েছে, সেই থামানোর পর তারা তাদের 6 জন দুই সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি মিলিয়ে তারা 6 জন প্রতিনিধি ভারতীয় দূতাবাসে সেখানে গিয়েছে। সেখানকার যিনি নিরাপত্তা কর্মকর্তা আছে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ লিপিটি মানে স্মারকলিপিটি পেশ করেছেন। এবং আপনি স্মারকলিপির যে ভাষাটা যদি আপনি দেখেন, সেখানে বলা হচ্ছে যে ভারত কর্তৃক বাংলাদেশের প্রতি অবন্ধুসুলভ আচরণ, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে আমাদের সহকারী হাইকমিশনে আক্রমণ এবং বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত অপতথ্য প্রচার, মিসইনফরমেশন, তো এইগুলো প্রচার এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার যে মানে দৃশ্যত যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোর প্রতিবাদেই তারা এই প্রতিবাদ করেছে। এবং একটা কথা খুব বলেছে যে সাম্প্রতিক এই পতিত স্বৈরাচার এবং স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার পর ভারত বাংলাদেশের সাথে যে ধরনের আচরণ করছে, এটি আবারও প্রমাণিত হয়েছে যে ভারত কখনো বাংলাদেশের জনগণের বন্ধুত্ব তারা প্রত্যাশা করেনি। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব অপেক্ষা একজন ব্যক্তির স্বার্থের প্রতিনিধিত্ব করেছে, তার সাথে বন্ধুত্বের মূল্য দেওয়ার চেষ্টা করেছে। ফলে বাংলাদেশের জনগণের বিপক্ষে ভারত জানিয়েছে। এইটার প্রতিবাদ এই স্মারকলিপিতে করা হয়েছে এবং স্মারকলিপির মাধ্যমে বলা হয়েছে যে এই দেশের যে শান্তিপূর্ণ মানুষের যে সাম্প্রদায়িক সহ অবস্থান, সেই সহ অবস্থানের পরিবেশ যেন ক্ষুণ্ণ কোনোভাবেই না হয়, সেই ব্যাপারে ভারতের সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে, তারা যেন এই ধরনের কর্মকাণ্ড না করে, সেই জন্য তারা আহ্বান জানিয়েছে, অনুরোধ জানিয়েছে। একই সাথে তারা এইটুকু বলেছে যে এই যে হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ব্যর্থ হলো, সেই জন্য যেন যারা দায়ী আছে তাদের বিরুদ্ধেও যেন সরকার ব্যবস্থা গ্রহণ করে। তবে আমি সব মিলিয়ে বলবো যে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আজকে এই কর্মসূচি পালন করেছে এবং আগামীকালেও তাদের কর্মসূচি আছে, তারা আখাউড়ামুখী একটা পদযাত্রা করবে, সেখানে লং মার্চ করবে একটা। তো সেইখানে আমি মনে করি যে এটি সময় উপযোগী কর্মসূচি। তবে এটা আমরা বলতে চাই যে এই কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের কেউ সুযোগ নিতে না পারে, সেই ব্যাপারেও এই যারা কর্মসূচি দিয়েছেন যে একটা ইস্যু তৈরি না করতে পারেন, সেই ব্যাপারেও তারা যেন সজাগ থাকে। কেননা আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশে এই ভারতের পাতানো ফাঁদে বাংলাদেশের মানুষ কিন্তু পা দেয়নি। আলিফ হত্যার পর যে ধরনের ভারতের পক্ষ থেকে যে ধরনের মানে ধারণা করা হয়েছিল, আর আপনি দেখবেন যে ধরনের রিউমার ছড়িয়ে ভারতীয়দেরকে উস্কিয়ে দিয়ে সেইগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের দেশের লোকের কাছেও যেভাবে প্রচার হচ্ছিল, তাতে ভারতের ধারণা ছিল যে বাংলাদেশে একটা বড় রকমের ম্যাসাকার তৈরি হবে। গত 6 ডিসেম্বর কিন্তু আরেকটা মানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পর্কের মানে অস্থিতিশীল হওয়ার আরেকটা সুযোগ মানে একটা আশঙ্কা ছিল। বাবরি মসজিদ কিন্তু সেদিন ধ্বংস করা হয়েছিল এবং বাবরি মসজিদকে ধ্বংসের যে সমস্ত ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভেসে বেরিয়েছে, বাংলাদেশের অনেক মানুষের ধর্মীয় অনুভূতিতে এটা আঘাত লেগেছে। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্য, সংযম এগুলোর পরিচয় দিয়ে আমাদের যে প্রতিবেশী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আছে তাদের সাথে মিলেমিশে বসবাস, এবং এটি বাংলাদেশের মানুষের চরিত্র, বাংলাদেশের বিউটি। এটা সামাজিক জীবনের এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিউটি। যে ইসকনের সভা সমাবেশগুলোই হিন্দুত্ববাদী জয় শ্রীরাম স্লোগান দেওয়া হতো এবং এসব সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ কর্মীদের শক্তি সঞ্চয়ের একটা প্রচেষ্টা করা হয়েছিল। তখন কেউ কিন্তু এই নিয়ে প্রশ্ন করেনি। ভারতে মিডিয়া বলেনি যে ইসকন কেন বিজেপির স্লোগান দিচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ আমলে এত সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটল, সহিংসতা ঘটল, আওয়ামী এমপি মন্ত্রীরা সংখ্যালঘুদের জায়গা জমি গিলে খেলেন, তখন কেন তাদের বিরুদ্ধে এমন সভা সমাবেশ বা গণজমায়েত হলো না? তখন কোথায় ছিল আরএস, আর কোথায় ছিল বিজেপি, আর কোথায় ছিল ইন্ডিয়ার গণমাধ্যম? ভারত সবসময় তাদের নিজেদের স্বার্থকে সামনে রেখে
বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক এবং বাংলাদেশ সম্পর্কে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার চেষ্টা করেছে। গত আওয়ামী লীগ সরকার তাদের দোসর, তারা ভারতের কাছে প্রশ্রয় পেয়েছে এবং এই প্রশ্রয়টা নিরর্থক প্রশ্রয় না, এবং ভারত কেবলমাত্র শেখ হাসিনার প্রতি তাদের যে ভালোবাসা সেই কারণে বা আওয়ামী লীগের প্রতি তাদের যে সমর্থন সেই কারণে না। এর মধ্য দিয়ে আপনি স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারত যদি আমাদের বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়গুলো আপনি দেখেন, যে আওয়ামী লীগের কাছ থেকে বা আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হলে ভারত কিন্তু বাংলাদেশ থেকে অনেক সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে আমাদের মুজিব ইন্দিরা চুক্তি যেটি হয়েছিল, সেই মুজিব ইন্দিরা চুক্তি কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। যেদিন মুজিব ইন্দিরা চুক্তি আমাদের আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে সেদিন বাংলাদেশ এই চুক্তির শর্ত অনুযায়ী বেরুবাড়ি আমরা তাদের ভারতকে হস্তান্তর বলা হয়েছিল গোলামি চুক্তি। হ্যাঁ, গোলামি চুক্তি, সেটা বেরুবাড়ি আমরা হস্তান্তর করেছি। সেইখানে আমাদের বলা হয়েছিল আঙ্গুরপুতা দহগ্রামে আমাদের যে 3 বিঘা করিডোর আছে সেটার সাথে সংযোগ, সেটি বাংলাদেশকে স্থায়ীভাবে তারা লিজ দিবে। ভারত কথা রাখেনি। গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আওয়ামী লীগের সাথে, সেই চুক্তি অনুযায়ী ভারত আমাদের পানি দেয়নি। দক্ষিণ তালপট্রি দ্বীপ তারা কিন্তু তাদের সীমানার মধ্যে মানচিত্রের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। জিয়াউর রহমান সেটা উদ্ধার করার চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি। 74 সালের পরে এই দক্ষিণ তালপট্রি দ্বীপ যখন বের হয় এক ধরনের শেখ মুজিব সরকারের সাথে করে তারা এটা নিয়ে নিয়েছে। আর গত 15 বছরে ভারত যে ধরনের সুবিধা বাংলাদেশ থেকে আদায় করেছে এটা আমরা কিছু বলতে চাই নাই। আজকে যিনি ওইখানে অতিথি হিসাবে আছেন সেই অতিথি বলেছেন যা দিয়েছি এটা কৃতজ্ঞ থাকবে, এবং যে কৃতজ্ঞ ভারত বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ না হলে এক ব্যক্তির প্রতি যে কৃতজ্ঞ সেটা প্রমাণ দিচ্ছেন। যে ওই এক ব্যক্তি যিনি মানে জনগণের ঘৃণা এবং জনগণের রুদ্ররোষ থেকে পালিয়ে গেছেন, তার প্রতি সহানুভূতি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে যে গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ভারত। এখন আপনি যেটা বললেন যে এদের যে ভারতের গত 15 বা 1.5 দশক ধরে ভারত আমাদের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন, ভারতের মোট পররাষ্ট্রনীতির এইটাই যে আপনার প্রতিবেশীদের কাছ থেকে কত সুযোগ সুবিধা এবং আধিপত্য কিভাবে বজায় রাখতে হয়। সেইখানে কিন্তু তখন সংখ্যালঘু অসংখ্যালঘু সেগুলো হয়নি। আমাদের এই আওয়ামী লীগের আমলে যখন আপনার রামুতে বৌদ্ধ মন্দিরে যখন আক্রমণ হয়েছিল, ভারত কি সেইখানে সেই অর্থে তারা করেছেন? সেটা তো তারা করেননি, কেননা তারাও তো মানুষ। তারা তাদের একটা গোষ্ঠীকে স্বার্থ রক্ষার জন্য মিথ্যা তত্ত্ব মিলিয়ে সত্য মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি করতে চায়। কুমিল্লাতে যে ঘটনা ঘটেছিল, মানে পূজার সময় যে ঘটনা ঘটেছিল, এবং সারা দেশে এই সুনামগঞ্জের তাহিরপুর সহ অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে। এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যিনি প্রধান অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তিনি কিন্তু বলেছেন, অনেকবার বলেছেন যে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ভোট ব্যাংক বলে মনে করে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের এই যে মানে ইয়াগুলো সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত। তার এই কথা কিন্তু তখন ইন্ডিয়ান কোনো হয়নি। 24 জুলাইয়ের সময় সেখানেও তো একটা হিন্দু বাচ্চা মেয়ে যেভাবে স্নাইপার নিহত হয়েছেন, কিছু বলে নেই। আমাদের একজন মানুষ যে মারা গেল, যে সাইফুল ইসলাম, ভারত কি কোনো প্রতিক্রিয়া বলেছে? তাদের এখানে যে আমাদের এখানে অনেক সীমান্ত জিরো টলারেন্স বলা হয়, যে সেখানে সীমান্ত হত্যার ব্যাপারে ভারত কখনো কথা রেখেছে? রাখেনি। তো ভারত এখন যে তারা আগে কথা বলেনি, আগের মিত্রের কাছ থেকে তারা যে ধরনের মানে সুবিধাগুলো নিয়েছে সেই সুবিধার জন্য তাদের স্বজাতি প্রেম তখন আর ছিল না, স্বধর্মীয়দের প্রতি প্রেম তাদের মিশ্র। আরেকটা হলো এদের মতো মতলববাজি চিন্তা ধর্মের ক্ষেত্রে খুব কম আপনি দেখবেন। আজকে তো বাংলাদেশের একটা তাদের স্বসম্প্রদায়, কিন্তু আপনি খোদ ভারতে দেখেন তো সেখানে কাস্ট সিস্টেমের কারণে একজন বর্ণ হিন্দুর আচরণ কেমন হয় দেখেন। দলিতদের তারা মানুষই মনে করে না, কেমন ধরনের হয়। তারা এখন এখানে করছেন যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সাথে আমরা মিলেমিশে আছি, যাদের সাথে আমরা মানে যোগ না বছরের পর বছর ধরে আমরা শান্তিপূর্ণ আছি, তাদের সাথে সম্পর্কটিকে অবনতি ঘটিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন। ফলে এই যে তারা এতদিন ধরে বলে নাই, এখন কেন বলছে সেটা তো আমাদের কাছে স্পষ্ট, যে তারা এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন বন্দোবস্তের যে সরকার, যে নতুন একটা গণতান্ত্রিক সরকার, নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যেন বাংলাদেশের মানুষ আসছে, তাদের ভবিষ্যৎ স্বার্থের জন্য ক্ষতিকারক হতে পারে। একটা জিনিস দেখেন আপনি, এই যে বাংলাদেশ প্রতিক্রিয়াতে কলকাতা হাইকমিশন, আমাদের ডেপুটি হাইকমিশন ভিসা সীমিত করেছে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বাংলাদেশ কখনো এই ধরনের ঘটনা করতে পেরেছে? ইন্ডিয়ার চোখে চোখ রেখে যেভাবে কথা বলা যাচ্ছে,
সেটি তো ভারতের পক্ষে হজম করা খুব আগরতলা তো টোটালটাই বন্ধ করে দিয়েছে, জি ওইখানে দিয়েছে, বাংলাদেশ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ বন্ধ করে দিয়েছে। তো সেই কারণে ভারত এটিকে হজম করা খুবই কষ্টকর, এবং তারা তাদের মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ সরকারের সম্পর্কে, বাংলাদেশিদের সম্পর্কে যে ধরনের ভাষার ব্যবহার করছেন, এটি মানে একটা দেশের সার্বভৌম দেশের সরকার এবং রাষ্ট্রের প্রতি আদৌ করা যায় কিনা, এটিও কিন্তু খুবই বিবেচনার বিষয়। এবং আসলে ভারত এখন তাদের এই বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ণয়নের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তারা কোনো বিবেচনা কাজ করছে কিনা, এটাও এখন আমাদের কাছে প্রশ্ন। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ব্যবসা বাণিজ্য রয়েছে, এই নিয়ে যে ধরনের নেগেটিভ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, এর কিন্তু কোনো সত্যতা নেই। কারণ আমরা মনে করি যে ভারত যদি কোনো কারণে আমদানি বন্ধ করে দেয়, তাহলে আমরা বিপদে পড়ে যাব। কিন্তু বাস্তবতা হলো আমদানি বন্ধ হলে কিন্তু ভারতই বেশি বিপদে পড়বে। কারণ আমরা যে সমস্ত পণ্য ইন্ডিয়া থেকে আমদানি করি, সেগুলো তার বিনা পয়সায় ইন্ডিয়া দেয় না। তাহলে আমরা বিকল্প পথ খুঁজতে পারি নিঃসন্দেহে। এর কারণও রয়েছে। কারণটা হলো যে ইন্ডিয়া যখন ইচ্ছা তখন কিন্তু অনেক কিছু বন্ধ করে দিয়ে আমাদের ব্যাঘাতে ফেলার চেষ্টা করেছে, কারণ তারা আগে নিজের স্বার্থটা দেখে। এ কারণেই সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে আলু এবং পেঁয়াজ আমদানিতে জি ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। জি এবং আপনি জানেন আলু এবং পেঁয়াজ মূলত বেশিরভাগই ভারত থেকে আমদানি করা হয়, জি। কিন্তু এখন অন্যান্য দেশেও খোঁজা হচ্ছে এবং ইতিমধ্যে যোগাযোগও করা হচ্ছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটিকে আমি সরকারের এই উদ্যোগটাকে প্রথমত সাধুবাদ জানাই, এবং আমি মনে করি যে সময়েরকে উপলব্ধি করে বাংলাদেশের মানুষের কাছে এই নিত্য ব্যবহার্য পণ্যগুলো অব্যাহত রাখার জন্য এটি একটি সরকারের চমৎকার সিদ্ধান্ত। আপনি দেখেন, ভারতের কাছে আমাদের নির্ভরতার অনেকগুলো জায়গা ছিল, এবং সেই নির্ভরতার জায়গাগুলোকে কেন্দ্র করে ভারত কিন্তু আমাদের নানা সময়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। ভারতের বাজারে পণ্য দ্রব্য মূল্যের মানে একটা কৃত্রিম সংকট তৈরি করে আমাদেরকে সেই মূল্যে পণ্য কিনতে ভারত অনেক সময় বাধ্য করেছে। এই ধরনের নজির অনেক আমাদের আছে। অথবা প্রয়োজনের সময়, যখন আমাদের খুব প্রয়োজন, সেই সময় নিজেদের অভ্যন্তরীণ বাজারের সংকটের কথা বলে আমাদেরকে কিন্তু এক ধরনের চাপ রাখার চেষ্টা ভারত করেছে। এবং এই যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে আপনি দেখেন এখন যে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনে, সেইখানে সাধারণ মানুষদেরকে তারা এই ধরনের বক্তব্য যে বাংলাদেশে পেঁয়াজ এবং আলু সেইগুলো মানে রপ্তানি তারা বন্ধ করে দিবে। এবং ত্রিপুরাতে দেখেছেন কয়েকদিন আগে, সেখানে হোটেল রেস্টুরেন্টের মালিকদের যে সংগঠন, সেখান থেকে বলা হয়েছে বাংলাদেশকে কোনো রকমের পরিষেবা তারা প্রদান করবেন না। এগুলো অত্যন্ত পরে আবার একটা পরিবর্তন করেছে তারা, যখন দেখছে হোটেলগুলো একদম খালি হয়ে যাচ্ছে। এবং ইয়াতে বিবিসির একটা প্রতিবেদনও হয়েছে, সেখানে কলকাতার যে ব্যবসায়ীরা তারা কিন্তু এক ধরনের সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা শুরু করেছে। মার্কুইস স্ট্রিটের কালকে আমি একটা হোটেলের প্রতিবেদন দেখলাম যে আমাদের বাঙালিদের ওইখানে 90% হোটেল মালিক অ্যাসোসিয়েশনের বলছে যে 90% আমাদের বর্ডার হয় বাংলাদেশ থেকে। সেইখানে প্রতিদিন হোটেলের মধ্যে যেখানে 50,000 লোক চেক ইন করে প্রতিদিন, সেখানে এখন 500-600 করছে। ফলে ভারতের অর্থনীতি কিন্তু ইতিমধ্যেই এর কুফল পাওয়া শুরু করেছে। এখন এই যেটি বলছিলাম যে একসময় আমাদের দেশের মানুষ শিক্ষার জন্য ভারতে যেত। আমরা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের ছাত্ররা কিন্তু এখন ভারতে খুব বেশি যায় না। সেখানে আমরা একটা বিকল্প ব্যবস্থা তৈরি করেছি। আমাদের এখানে প্রাইভেট মানে সেক্টরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়েছে। এখন তারা আমাদের এই নিত্য ব্যবহার্য কতগুলো জিনিস, আরেকটা হলো আমাদের মেডিকেল, এই দুইটা জিনিস। এবং আপনি যেটা বলেছেন, এর কোনোটাই তারা আমাদেরকে দয়া দাক্ষিণ্য করে না। আমাদের দেশের মানুষ ঘাটের পয়সা খরচ করে ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যায়, এবং এই চিকিৎসা নিতে যায় বলেই তাদের অনেক চিকিৎসা প্রতিষ্ঠান বেঁচে আছে। আর নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো সরকার টাকা দিয়ে, আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে নিয়ে আসে। এখন এই যে তারা দিবে না, এই দিবে না বা না দেওয়ার হুমকি, ওরা এগুলো কোন দেশে বাজারজাত করবে? তাদের উপরেও তো চাপ থাকবে। তাদের জন্য কোন বাজারটা এগুলো রপ্তানি করার জন্য খোলা আছে? এগুলো তো খেতে পারবে না। পেঁয়াজও তো তারা এত খায় না। কোথায় নিয়ে যাবে সেটা ভারতের মাথার চিন্তা। আমরা কোথা থেকে সেটার সরবরাহ নিশ্চিত রাখতে পারবো, সেটা আমাদের প্রশ্ন। এবং আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটা প্রস্তাবনাও তারা দিয়েছে অলরেডি, যে আমাদের বিকল্প কি হতে পারে। এবং বিকল্প হিসাবে তারা পাকিস্তান, চায়না এবং মিশর, চীন, জার্মানি এবং স্পেন, সেইখান থেকে আলু পেঁয়াজ আমদানির বিকল্প বাজার এটা তারা অনুসন্ধান করেছে, এবং সেইখানে থেকে তারা আনার জন্য একটা প্রচেষ্টা বা প্রস্তাবনা সরকারকে দিয়েছে।
এইটা কিন্তু আমাদেরকে সরকারের বিবেচনায় নিতে হবে। একক নির্ভরতা ভারতের উপর, এই যে একক নির্ভরতা, এটা হতে পারে হয়তো আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি দুইজনের, এটা ভালো, কিন্তু দুই দেশের সম্পর্ক কেন্দ্র করে যদি ব্ল্যাকমেইল হয় তাহলে আমাদের বিকল্প বাজারে যাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের এই উদ্যোগটা এটা খুবই ইতিবাচক এবং বাংলাদেশের মানুষের কাছে এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো, কারণ এখন আমরা মনে করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই আর বলবেন না যে পেঁয়াজ নাই, পেঁয়াজ খায়েন না, কম কেন, কারণ পতিত স্বৈরাচার যে জিনিসের সংকট হতো সেটাই আমাদেরকে কম খাওয়ার মানে দিতেন, তথ্য দিতেন। তো এই সরকার নিশ্চয়ই সেই তথ্য দিবে না মানুষকে, সেই পণ্যগুলো সরবরাহ নিশ্চিত করার জন্য তারা ব্যবস্থা করবে এবং সেটা বিকল্প অবশ্যই আমাদের কাছে হাজির রাখতে হবে, শুধু এই সংকট নিরসনের জন্য না, ভবিষ্যতেও যেন আমরা ভারত থেকে আনার পাশাপাশি আমাদের নতুন যে বাজারগুলো খোঁজার যে চেষ্টা হচ্ছে সেইখান থেকেও যেন আমাদের পণ্যগুলো আসা অব্যাহত থাকে। তাহলে একটা কম্বিনেশন যদি হয় তাহলে সেটা আমাদের জন্য হবে এবং প্রয়োজনের সময় আমরা কোনো সংকটের মধ্যে পড়ব না। এক কথায় বলতে গেলে আমি এই উদ্যোগটাকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলা অনুষদের ডিন জনাব সিদ্দিকুর রহমান খান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিএনপির বিরুদ্ধে কিছু সমালোচনা হচ্ছে, বিশেষ করে চাঁদাবাজি এবং অনৈতিক কিছু কর্মকাণ্ডের ব্যাপারে, এবং এটি থামাতে দলের প্রধান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কঠোর অবস্থান নিয়েছেন এবং উনি, আপনি জানেন, কয়েক হাজার তার দলের লোকজন কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। উনি এই বিষয়ে একটা কঠোর মনোভাব সবসময় রেখেছেন এবং রাখছেন। উনি ফরিদপুরে শনিবার একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু আগের চেয়ে অনেক কঠিন। উনি সাবধান করে দিয়েছেন। উনি পরিষ্কার বলেছেন যে জনগণের আস্থা ধরে রাখতে এবং চাঁদাবাজি, দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করতে সবার আগে নিজেদের সংশোধন করতে হবে। উনি আরও বলেছেন যে অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজি বন্ধ করার বিষয়ে আগে নিজেকে সংশোধন করুন, তারপর অন্যকে সংশোধন করতে বলুন, অন্যথায় বড় বড় কথা বলে লাভ নেই। এই যে এত স্পষ্টভাবে বলা, নিশ্চয়ই তার দলের নেতাকর্মীদের কানে পানি ডুববে। আপনার কি মনে হয়? ডেফিনেটলি। দেখেন, আমরা এই যে একটু আগে বলেছিলাম যে দুনিয়া কাঁপানো একটা ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা স্বৈরাচারী অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে মুক্ত করেছি এবং এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, দুঃখ, হতাশার একটা অন্যতম কারণ ছিল এই যে তাদের চাঁদাবাজি, দখলদার, দুর্নীতি, সীমাহীন দুর্নীতি এবং মানুষেরকে নানাভাবে নিপীড়ন, নির্যাতন, এইগুলোর বিরুদ্ধে মানুষের যে অব্যাহত ক্ষোভ, সেই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন এবং নতুন বাংলাদেশের বিনির্মাণের পথে যখন আসছে, সেই সময় বাংলাদেশের এই বৃহত্তম রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোথাও কোথাও এই অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং বিএনপির আগের এবং আজকের বিএনপির মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে, এবং আমরা সদ্য পতিত আওয়ামী লীগ সরকারের মধ্যে এদের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে এখন নতুন বাস্তবতায়, সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু এই অভিযোগগুলোকে অস্বীকার করছে না। নেতাকর্মীদেরকে রক্ষা করার জন্য এই অভিযোগগুলো পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে না। দলের যিনি প্রধান, মানে এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন,
তিনি শুধু লন্ডনে থেকে এই গত 15 বছরে তার দলকে নেতৃত্ব তিনি দিয়েছেন, দলের কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন এবং সরকার পরিবর্তনের পর বলতে গেলে দলের প্রত্যেকটা নেতাকর্মীর মানে কর্মকাণ্ড সম্পর্কে তিনি জানছেন, অবহিত হচ্ছেন, যেখানে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা তিনি নিচ্ছেন। এবং ফরিদপুরে তিনি বলেছেন, এবং ফরিদপুরের আওয়ামী লীগের নেতাকর্মীরা গত এই স্বৈরাচারী শাসনামলে কি করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর ব্যয় বলে কথিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কি রাজাকার পরিবারের, তাদের পরিবারের ছত্রছায়া সেখানে কি সীমাহীন লুটপাট হয়েছে। একজন ইউনিয়ন পর্যায়ের নেতা 2000 কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তাই না? এই ধরনের সেই রকম একটা জায়গায় বিএনপির কিছু মানে অতি উৎসাহী বা এক ধরনের বলবেন যে রাজনৈতিক আদর্শ অপেক্ষা ব্যক্তিগত স্বার্থের প্রতি এই ধরনের কিছু মানুষ যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে এবং সম্পৃক্ত হয়ে থাকে, হতেও পারে। তো সেইখানে দলের অবস্থানটা কি, সেটা হলো ইম্পর্টেন্ট। আমরা এই মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই আমরা দেখেছি যে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই করা, এগুলো কাউকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। মানে আপনি দেখবেন যে শ্যামা উবায়েদ, শহীদুল ইসলাম, তাদের বিরুদ্ধে পর্যন্ত, রবিউল ইসলাম ঢাকায়, তাদের বিরুদ্ধেও কিন্তু বিএনপি সাময়িক ব্যবস্থা নিয়ে তাদের ব্যাপারে তাদের অবস্থান ব্যক্ত করেছে। এবং আমি মনে করি যে তারেক জিয়া যে বক্তব্যটি রেখেন দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, এটি অত্যন্ত সময় উপযোগী। সময় যত বাড়বে, নির্বাচনের যখন কাছাকাছি আসবে, দলের মধ্যে এই ধরনের নেতাকর্মীর সংখ্যা আরও বাড়তে পারে। তো এখনই যদি তাদেরকে মানে টেনে না ধরা হয় তাহলে কিন্তু আরও সামনে বিপদ হতে পারে। আপনি দেখেন ঢাকা শহরে ক্ষমতার পট পরিবর্তনের পরপরই রাতারাতি পোস্টার পরিবর্তন হয়ে গিয়েছিল। তারেক রহমান সাহেব তার জন্মদিনের কোনো অনুষ্ঠান পালন করতে নেতাকর্মীদের দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 4 মাসে আমরা দেখেছি যে এই ক্ষমতার পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কোনো নেতাকর্মী কোনো হোন্ডা, কোনো হেলমেট নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মহড়া দিয়ে ঢোকারই কোনো তাদের সুযোগ নেই। তো এই যে নিয়ন্ত্রণটা, এটা যদি ধরেন অব্যাহত থাকে এবং দলের মানে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, দলে যদি কোনো দুষ্কৃতিকারী থাকে, মানুষের জনজীবনকে যারা ব্যাহত করে এইরকম অপকর্মের সাথে যুক্ত থাকে, দলের শীর্ষ নেতৃত্ব সহ যারা দলের নীতি নির্ধারক, তাদের যদি অবস্থানটা কঠোর থাকে, এরা কিন্তু কোথাও পাবে না। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেলে পাবে না, দলের মধ্যে তারা আশ্রয় পাবে না। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু তারা এগুলোতে নিরুৎসাহিত হবে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমি সাধুবাদ জানাতে চাই যে তিনি যে নিপীড়ন নির্যাতন, তার পরিবার যে নিপীড়ন নির্যাতনের মুখোমুখি হয়েছে, তার দলের নেতাকর্মীরা যে নিপীড়ন নির্যাতনের মুখোমুখি হয়েছে, সেইগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা এখন আসছি, তার দলের কোনো নেতাকর্মী যেন মানে সেটা সংখ্যায় যত কমই হোক, নগণ্য হোক, তাদের কর্মকাণ্ডের কারণে যেন দলকে বড় রকমের প্রশ্নের মুখোমুখি না হতে হয়। তারেক রহমানের এই কঠোর অবস্থানে কিন্তু এক যে প্রভাবটা পড়েছে স্থানীয় পর্যায়ে, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে যতটুকু জানতে পারছি, সেটি হলো যারা এই সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন, তারা কিন্তু তার দলের ভেতরে কিন্তু মাথা উঁচু করে চলতে পারছে, বয়কটের মধ্যে এক ধরনের একটু লুকিয়ে তারা চলার চেষ্টা করছেন। এটি একটি দিক। আরেকটি দিক হলো অনেকের মধ্যে ভয়ও ঢুকেছে, কারণ আমরা এটাও জানি যে বিএনপির কেন্দ্র থেকে প্রশাসনকে বলে দেওয়া হয়েছে যে আমাদের দলের যদি কেউ এই ধরনের অপকর্মে জড়িয়ে যায়, আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন এবং অবশ্যই নেবেন। যে তারা যদি দুই ধরনের প্রতিরোধের মধ্যে, একটা হলো নিজের রাজনৈতিক দলের মধ্যে যদি তাদের প্রতিরোধ, এবং এক ধরনের তাদের বিরুদ্ধে যারা দলের ত্যাগী সৎ নেতা আছে তাদের বিরুদ্ধে বয়কট গড়ে তোলা উচিত। আর বাংলাদেশের যে নতুন পরিবেশ তৈরি হয়েছে, সাধারণ মানুষেরও তাদের প্রতি এক ধরনের সামাজিক ঘৃণা, এটা প্রকাশ করা দরকার। আর দলের তো কঠোর ব্যবস্থা আছে। এবং শেষ যেটি আপনি বলেছেন যে এই দুর্নীতিবাজ বা এই যে অসাধু মানুষ, তারা মূলত ব্যবহার করে রাজনৈতিক একটা পরিচিতি এবং একই সাথে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে ব্যবহার করে। এখন প্রশাসন যদি কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ না হয়, বরং রাজনৈতিক দলই যদি অপরাধীদেরকে বিরুদ্ধে ব্যবস্থা, তার দলের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা, তাহলে প্রশাসন এই কাজ করতে কোনো রকমের পিছপা হবে না। এবং আমি মনে করি এই কাজগুলো যদি সমন্বিতভাবে হয়, তাহলে আমরা যেটা প্রত্যাশা করছি যে বাংলাদেশ, আমরা কিন্তু নতুনভাবে বাংলাদেশে কোনো এই রাজনৈতিক পরিচয় বহন করে কেউ
আবার এই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, জনজীবনে অশান্তি তৈরি করবে, এটা কিন্তু আমরা চাই না। এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা যে রাজনৈতিক দলের আদর্শই হই না, আমার রাজনৈতিক দলের আদর্শের অনুসারীরাও যদি এই কাজ করে, আমরা সেটা কোনোভাবেই সমর্থন করতে পারবো না বিবেকবান মানুষ হিসাবে। ফলে আমি আশা করি এটার একটা ইতিবাচক ফল আমরা পাবো। আর আপনি জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন লন্ডনে রয়েছেন। ওইখানে শনিবার একটা মত বিনিময় সভায় উনি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, যেটা আমরা বলছি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, সংক্ষেপে পিআর বলা হচ্ছে এখন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবের সঙ্গে জুৎসই নয়। এবং তিনি আরেকটু এগিয়ে গিয়ে বলেছেন যে এই ধরনের নির্বাচন পদ্ধতি একটি সরকারের মানে স্থিতিশীলতার পরিপন্থী। তিনি আরও বলেছেন, আমরা যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি অনুসরণ করি সেখানেও এই পিআর পদ্ধতি নির্বাচন নেই, এটা শুধু ইউরোপের কিছু দেশে আছে। উনি একটা উদাহরণ দিয়ে বলেছেন যে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র নেপালে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আছে, তারা এটা নিয়ে বেশ সমস্যা আছে। প্রতি বছর এই একটা কারণে নেপালের সরকার পরিবর্তিত হয়। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলও এই পদ্ধতিতে নির্বাচন চায় না। প্রফেসর সিদ্দিক, আপনি কি মনে করেন? বাংলাদেশে এখন একটা সংসদীয় গণতান্ত্রিক সরকার পদ্ধতির মধ্য দিয়ে আছি, এবং এইটা আমাদের যেটা একটু আগে আপনি বললেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটি বললেন যে ওয়েস্টমিনিস্টার যে ডেমোক্রেটিক ফর্ম সেটা আমরা অনুসরণ করছি, এবং এই ওয়েস্টমিনিস্টার ফর্মের মধ্যে সংখ্যাগরিষ্ঠের শাসন। হ্যাঁ, তো সেইখানে এটি কিন্তু আমাদের, আর আমাদের উপমহাদেশে আমরা বললাম যে ইন্ডিয়া সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেইখানেও কিন্তু এই প্রপোর্শনের যে আছে ইলেকটোরাল সিস্টেম বা রিপ্রেজেন্টেশন যেটা আছে সেটাও কিন্তু নেই এখানে। আর যেটা আমরা বলেছি যে ইউরোপের যে দেশগুলোর মধ্যে আছে সেই দেশগুলোও কিন্তু ছোট ছোট দেশগুলোর মধ্যে এখানে আছে, যে বড় দেশগুলোর মধ্যেও কিন্তু এই পদ্ধতির সরকার ব্যবস্থা নেই। তবে এই সব পদ্ধতির সরকার অনেকেই বলে থাকেন যে এর মধ্যে মানে পার্টিসিপেশন, পিপলস পার্টিসিপেশন, পলিটিক্যাল পার্টির পার্টিসিপেশন, এগুলো বাড়ে। এইটার তো একটা ইতিবাচক দিক আছে, কিন্তু ঝুঁকি যেটা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা স্পষ্ট করেছেন যে এই ধরনের সরকার যখন হয়, সংসদে যখন সব দলের প্রতিনিধিত্ব এর ভিত্তিতে যখন সংসদীয় প্রতিনিধিত্ব মানে মানে ভোটের ভিত্তিতে যখন হয়, তখন সংসদ এবং সরকারের স্থায়িত্ব নিয়েও কিন্তু একটা বড় রকমের হুমকি তৈরি হয়। এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটা আমাদের দক্ষিণ এশিয়ার দেশ নেপালের উদ্ধৃতি দিয়েছেন। এখন বাংলাদেশ এবং ইউরোপ, আপনি বললেন যে আমরা একই সময়ে বাস করছি, কিন্তু প্রত্যেক দেশের মানুষের একটা মানে রাজনৈতিক ঐতিহ্য আছে, রাজনৈতিক বাস্তবতার সাথে আমরা কিভাবে পরিচিত সেটাও কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ব্যক্তি একটা বড় ফ্যাক্টর আছে, তো সেইগুলো আমাদের হয়। তো আমরা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও অনেক বেশি আলাপ আলোচনা হওয়া দরকার, এবং এই ধরনের একটা পদ্ধতিগত বিষয় নিয়ে আমাদের পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারে। ভবিষ্যতে পার্লামেন্ট একটা সিদ্ধান্ত নিতে পারে যে আমরা কোন ধরনের ব্যবস্থাপনায়। তবে এখন কেউ কেউ এটার পক্ষে যে ধরনের জোরালো বক্তব্য রাখছেন, কেউ কেউ রাখছেন জোরালো বক্তব্য, আবার কেউ কেউ এটার বিরোধিতাও করছেন। তো ফলে এই বিষয়টা নিয়ে একেবারে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতের সংকটের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া, আমরা যদি এই পদ্ধতির প্রয়োজনীয়তা, গুরুত্ব এটা অনুভব করি, তাহলে আমরা যারা পরবর্তীতে রাজনৈতিক সরকার আসবে তাদের কাছে এটার একটা অনুরোধ থাকতে পারে যে পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের ভবিষ্যতে সংবিধানে আমরা কোন ধরনের যে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা বা সংসদ প্রতিষ্ঠা সেটা করব কিনা সেইভাবে যেতে। তবে এই নিয়ে আমার মনে হয় তাড়াহুড়া করা কোনো অর্থেই কোনোভাবেই এটা ঠিক হবে না। আমাদের দেশের ঐতিহ্য, রাজনৈতিক কালচার, ট্র্যাডিশন, বাস্তবতা, এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওই মত বিনিময় সভায় একটি প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক মির্জা ফখরুলকে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে, বিশেষ করে ভারতের সঙ্গে কেমন হবে। সেই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেছেন, ভারতের সঙ্গে কী নীতি হবে সেটা নির্ভর করে আমাদের প্রয়োজনের উপর, তাগিদের উপর, কিন্তু আমার সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত পড়ে সেটা আমরা সহ্য করব না। এটা আমি পরিষ্কার করে বলছি, আমার দেশের ভেতরের বিষয়ে আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে কেউ দাদাগিরি করতে এলে তা আমরা কখনোই মেনে নেব না। আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছি পাকিস্তান থেকে বেরিয়ে এসে ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। ভারতের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, এটা পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আমরা যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিশ্বাসী, ভারতের সাথেও তো আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।
তবে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করলে উনি বলেছেন যে আমার নির্ভর করছে আমার চাহিদা তাগিদের উপর, আমাদের কি মানে প্রয়োজন। একই সাথে ভারতের আচরণের উপরও কিন্তু এই সম্পর্ক, ভবিষ্যৎ সম্পর্ক কিভাবে নির্ণীত হবে সেটাও কিন্তু নির্ভর করবে, যে ভারত কিভাবে চাইবে সেটার উপরও কিন্তু নির্ভর করবে। ভারত যদি আমাদের উপর দাদাগিরি করতে চায়, আধিপত্য কায়েম করার চেষ্টা করে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মানে এমন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় যেটি আমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হবে, স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারতের এই অন্যায্য, ভারতের এই কর্তৃত্ববাদী ব্যবস্থার সাথে একমত হবে না, এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে সম্পর্কটা চালাবে একেবারেই সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। দুটো সার্বভৌম দেশ যেভাবে একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করে, সেইভাবেই পরিচালিত হবে। এবং অতীতের মতো বাংলাদেশের সাথে ভবিষ্যতে ভারতের সাথে কোনো ধরনের নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করার বিন্দুমাত্র মানে এটা সম্ভাবনাই থাকা উচিত না, সুযোগও নেই। বাংলাদেশের মানুষ এই ধরনের আপোষকামী রাজনৈতিক দলকে আস্থা করে নিক্ষেপ করবে। আমার মনে হয় বিএনপির মহাসচিব তিনি একজন সুদক্ষ রাজনীতিবিদ হিসাবে এই দেশের মানুষের প্রত্যাশাটাই তারা ধারণ করেন, এবং সেইভাবেই তিনি বক্তব্যটা রেখেছেন। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। প্রফেসর সিদ্দিক, বিশ্বের সব স্বৈরাচারীর পতন ঘটে এবং নির্মমভাবে পতন ঘটে, এবং দীর্ঘ 15 বছর বাংলাদেশ শাসন করেছেন, এবং শেখ হাসিনার এ ধরনের পতন ঘটবে শেখ হাসিনা তো ভাবিনি। আমরাও কেমনটা ভেবেছিলাম যে তাকে এরকমভাবে পালিয়ে যেতে হবে, কিন্তু স্বৈরাচার সরকার আসলে এভাবেই পালিয়ে যেতে বাধ্য হয়। মধ্যপ্রাচ্যের সিরিয়ায় 54 বছরের স্বৈরশাসক বাশার আল আসাদ পালিয়ে গেছেন। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। খুব তাড়াতাড়ি দুটো ঘটনা ঘটলো বিশ্বে, একটা হলো বাংলাদেশে, একটা হলো সিরিয়ায়। আপনি দেখেন, ইতিহাসের অনিবার্যতা বলে একটা কথা আছে। ইতিহাসে কখনো কখনো এমন কিছু অনিবার্য পরিস্থিতি তৈরি হয়, তখন কোনো ক্ষমতাধর ব্যক্তি, স্বৈরশাসক সেই পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করতে পারেন না। এই যে আপনি ধরলেন বাংলাদেশে সহ সিরিয়ার দুটো সাম্প্রতিক ঘটনা, এবং দুটোর নেচারই কিন্তু একরকম প্রায়। এবং আপনি আরেকটা দেশ দেখেন, আমাদের এশিয়ার আরেকটা দেশ দক্ষিণ কোরিয়া, সেখানেও কিন্তু প্রেসিডেন্ট নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য সেখানে সামরিক শাসন প্রয়োগ করে ভিন্নমত দলনের চেষ্টা করা হয়েছিল। ভিন্নমতের প্রতিরোধের মুখে সেই প্রচেষ্টাও সফল হয়নি। আপনি যেটা বললেন যে সিরিয়া মধ্যপ্রাচ্যের একটা অত্যন্ত মানে কি বলবো সভ্যতার একটা গুরুত্বপূর্ণ তীর্থভূমি সিরিয়া। একসময় সম্পদে প্রাচুর্যে সেই দেশটি একেবারে পরিপূর্ণ ছিল, কিন্তু এই যে ক্ষমতালোভী স্বৈরশাসকদের হাতে পড়ে সেই দেশটি আজকে একটা গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সিরিয়ার 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে 2011 সাল থেকে এই বাশার আল আসাদের বিরুদ্ধে। সেইখানকার মুক্তিকামী মানুষের যে আন্দোলন সংগ্রাম, সেইটাতে ফলে যে গৃহযুদ্ধ অবস্থা তৈরি হয়েছে সেটির কারণে হয়েছে। আপনি যেটা বলেছিলেন যে তার বাবা হাফিজ আল আসাদ 1971 সালে তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, এবং 29 বছর বেশি, প্রায় 30 বছর ক্ষমতায় অধিষ্ঠিত থেকে তিনি 2000 সালে মারা যান, এবং তারপরে তার ছেলে প্রায় 2 যুগ তিনি ক্ষমতায় ছিলেন। বাবা এই 2 স্বৈরশাসক মিলিয়ে 54 বছর, 2 স্বৈরশাসক মিলে 54 বছর সেখানে তারা শাসন করেছেন। তো এই যে হাফিজ আল আসাদের পুত্র বাশার আল আসাদের নেতৃত্বের বিরুদ্ধে 2011 সাল থেকে সেখানে যে মানে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনটা মূলত প্রশমনে তাকে সহযোগিতা করেছিল রাশিয়া, তারপরে হিজবুল্লাহ মানে লেবাননের হিজবুল্লাহ এবং ইরান। কিন্তু পরিবর্তিত বাস্তবতায় আপনি রাশিয়া দীর্ঘদিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেখানে সে ব্যতিব্যস্ত।
ইরানও এখন নানা কারণে তারা ইসরায়েলের ব্যাপারে বেশি মনোসংযোগ, আর ইসরায়েলের অব্যাহত আক্রমণ এবং অন্যান্য কারণে হেজবুল্লাহ এখন দুর্বল। সেই সুযোগটাই এই দেশের মুক্তিকামী মানুষ বা এই স্বৈরাচার শাসনের বিরুদ্ধে যারা, তারা এইটা কিন্তু গ্রহণ করেছেন এবং বাশার আল আসাদের বিরুদ্ধে সেইখানে তাদের যে প্রধান যে বিদ্রোহী দল, সেটা নাম তাহরির আল শাম, হ্যাঁ তাহরির আল হায়াত তাহরির আল শামস, এবং মোহাম্মদ এইচটিএস আর মোহাম্মদ আবু আল জোলানি এই দলের যিনি প্রধান, তাদের এই নেতৃত্বে ২৬ নভেম্বর থেকে আবার নতুন করে এই সরকারের বিরুদ্ধে তাদের মানে প্রতিরোধ শুরু হয়েছে। এবং মাত্র ১২ দিনের মাথায় বাশার আল আসাদ তিনি শুধুমাত্র ক্ষমতাচ্যুত হন নাই, তিনি নিজের ব্যক্তিগত বিমানে অজানার উদ্দেশ্যে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। তার দীর্ঘদিনের মিত্র জনগণের যে পরিস্থিতি সেটা উপলব্ধি করে তার প্রধানমন্ত্রী জালালি তিনি কিন্তু ইতিমধ্যেই বিদ্রোহীদের হাতে প্রতি তার সহযোগিতার হাত প্রসারিত করেছেন, ঘোষণা দিয়েছেন। এবং এই ঘোষণাটি যে বিদ্রোহীরা গ্রহণ করেছে এটা হলো যে এই আল শামের যিনি প্রধান তিনিও কিন্তু একটা বিবৃতি ইতিমধ্যেই প্রকাশ করেছেন, এবং সেই বিবৃতির মধ্য দিয়ে তিনি যেটি বলেছেন যে কেউ কোনো বিদ্রোহী সংগঠন যেন সরকারি দপ্তর বা অন্য কিছু দখল না করে পরবর্তী সরকার গঠিত না হওয়ার পর্যন্ত জালালির নেতৃত্বে এই মানে দেশ পরিচালিত হবে, এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে। এখন ইতিহাসের অনিবার্যতার কথা বলেছেন আপনি, দেখেন পৃথিবীতে হিটলার, মুসোলিনি এবং সেই ফেরাউনের আমল থেকে আপনি চিন্তা করেন কোনো স্বৈরশাসক কখনো তারা ভাবেনি যে নিজেদেরকে ক্ষমতা থেকে যেতে হবে। সাদ্দাম নিজেকে আজীবন প্রেসিডেন্ট করেছিলেন, সাদ্দাম হোসেন আজীবন প্রেসিডেন্ট করেছিলেন। এইভাবে আমরা ইয়ামেনে আমরা দেখেছি, গাদ্দাফিকে দেখেছি, ইয়ামেনে দেখেছি। তবে গাদ্দাফি এদের কিন্তু এক ধরনের বেনাভোলেন্ট ডিক্টেটর বলা হয়, তাদের প্রজা কল্যাণকামী একটা চিন্তাও তাদের মধ্যে ছিল, কিন্তু মানুষ দীর্ঘদিন এক মানুষের অধীনে শাসিত হতে চায়, যেখানে বাক স্বাধীনতা নেই। হোসনে মুবারক দেখেন কত, আমাদের শেখ হাসিনার চেয়ে তো অনেক বেশি সময় ধরে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু প্রত্যেকের শেষ পরিণতিটা কিন্তু খুব দুঃখজনক হয়েছে। আপনি ইরানের রেজা শাহ পাহলভি, মোহাম্মদ রেজা শাহ পাহলভি পালিয়ে যেতে হয়েছে, তাদের দেশ ত্যাগ করতে হয়েছে তাদেরকে। এই ধরনের ঘটনা আমরা ইতিহাসে আরও অসংখ্য ঘটনার নজির আছে, যারা ক্ষমতার মোহে তারা এমনটাই হয়েছিল যে এই ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে, কেউ তাদেরকে সরাতে পারবে না। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তটাকে ভেঙে দিয়েছে দেশের সাধারণ মানুষ। সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, ইতিহাসের এই যে পরপর দুটো ঘটনা যে এখানে ঘটে গেল, এখান থেকে ভবিষ্যতে যারা এই ধরনের মানসিকতা পোষণ করে রাষ্ট্র ক্ষমতাকে নিজের কুক্ষিগত করে রাখার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু নজির আছে, বড় শিক্ষা, হ্যাঁ একটা অশুভ বার্তা তাদের জন্য আছে। এখন দুঃখজনক হলো এই বার্তা থেকে কেউ কিছু শিক্ষা নেয় না। এই যে ইতিহাসের পরম্পরা, ইতিহাসের রায়, শিক্ষা, এই সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশে মানুষ একটা দেখলো এবং সিরিয়ার মানুষ একটা দেখলো। সিরিয়ার মানুষ তো দীর্ঘদিন ধরে সশস্ত্র যুদ্ধ করছে, বাংলাদেশের মানুষ তো সশস্ত্র যুদ্ধ করছিল না, কিন্তু সশস্ত্র যুদ্ধ না করেও নিরস্ত্র মানুষের ঐক্য, নিরস্ত্র মানুষের দেশপ্রেম, নিরস্ত্র মানুষের ইস্পাত কঠিন দৃঢ়তা, এই শেখ হাসিনার এই বয়ানের বুলেট, স্নাইপার কোনো কিছুই কিন্তু তাকে রক্ষা করতে পারে নাই। এই মধ্যপ্রাচ্যে যে এই ঘটনাটি ঘটল, লাভ কার হচ্ছে? আমরা একটু যতটুকু সংবাদ পাচ্ছি, কেউ কেউ বলছে ইসরায়েল এর সঙ্গে জড়িত এবং ইসরায়েল লাভবান হচ্ছে, সৌদি আরবও লাভবান হতে পারে, কারণ এই যিনি আবু মোহাম্মদ আল কায়দার সাথে তার উনি খুব শৈশব মানে শিশুকালটা সৌদি আরবে কাটিয়েছেন, তার বাবা এখানে চাকরি করতেন। তুরস্কের লাভ হচ্ছে অনেকে বলছে, আপনার কি মনে হয়? লাভ লোকসান আমরা কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবো। ইসরায়েল কিন্তু তাৎক্ষণিকভাবে একটা কাজ করেছে, সেটা হলো এই ঘটনার পরপরই বাশার আল আসাদের মানে যখন তার পালিয়ে যাওয়ার সংবাদ, ইসরায়েলি ট্যাঙ্ক কিছু সিরিয়া সীমান্তে ঢুকেছে এবং সেইখানে রাষ্ট্রীয় যে আমাদের তাদের যে অস্ত্রাগার, সেইখানে তারা এক আক্রমণ পরিচালনা করেছে। তাদের আশঙ্কা হয়েছে যে বিদ্রোহীদের হাতে এই অস্ত্রগুলো গেলে সেই অস্ত্রগুলো ইসরায়েলের জন্য ক্ষতিকারক হতে পারে, সেই কাজটা কিন্তু ইসরায়েল করেছে। এখন আপনি দেখেন যে পার্শ্ববর্তী সৌদি আরবের জন্য এটা নিঃসন্দেহে একটা বিজয়, কেননা দীর্ঘদিন পর সিরিয়া থেকে একটা শিয়া শাসনের অবসান হয়েছে। সেখানে যে দলটি এখানে ধর্মীয় রাজনৈতিক সংগঠনটি নেতৃত্ব দিয়েছে তারা সুন্নিদের সংগঠন। তো স্বাভাবিকভাবেই সৌদি আরব
মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে শিয়া ইরানের সাথে তার যে ঐতিহাসিক দ্বন্দ্ব, ঐতিহাসিক যে সংঘাত, সেই সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরান সমর্থিত বাশার আল আসাদের এই যে পতন, সেটা সৌদি আরবকে নিঃসন্দেহে খুশি করবে এবং এই অঞ্চলে তারা আঞ্চলিক একটা মানে কি বলবো যে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, কিংবা একটা স্বস্তি পাবে। আর তুরস্ক তো আপনারা জানেন যে সৌদি আরব এবং মিশরের বাইরে তৃতীয় বিকল্প শক্তি হিসাবে মুসলিম বিশ্বে এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক কিন্তু একটা নেতৃত্বর আসন তারা প্রতিষ্ঠা করেছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলটাকে কাজে লাগিয়ে তারা সেইখানে তাদের একটা প্রতিষ্ঠা করেছে। তুরস্কের কিন্তু বিশাল প্রভাব। হ্যাঁ, সিরিয়ার। এবং আমি একটা সময়ে আমি ইয়াতে গিয়ে, যখন এই যুদ্ধ করোনার পূর্ববর্তী সময়ে আমি ইস্তাম্বুলে গিয়েছিলাম। ইস্তাম্বুলে তখন মানে এরদোয়ানের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছিল সেখানে। সেই নির্বাচনের সময় এরদোয়ানের বিরুদ্ধে একটা বড় প্রচারণা ছিল যে বিপুল সংখ্যক সিরিয়ান শরণার্থীদেরকে তিনি আশ্রয় দিয়েছেন এবং ইস্তাম্বুলের পথে পথে ছোট ছোট সিরিয়ান বাচ্চারা এবং নারীরা শরণার্থী হিসাবে আমি রাস্তায় অসংখ্য দেখেছি। এই সময় তুরস্কে এরদোয়ানের এই নীতির বিরুদ্ধে সাধারণ তুর্কিরা কিন্তু ক্ষুব্ধ ছিল, মানে তার এই নীতির কারণে। কিন্তু তিনি কিন্তু কোনো কিছুতে, এবং তার যে নির্বাচনী ঝুঁকি, সেই ঝুঁকি নিয়েও কিন্তু তিনি বিপুল সংখ্যক মানে তুর্কি শরণার্থীকে সেখানে তিনি আশ্রয় দিয়েছিলেন। এটা একটা আমরা দেখেছি যে ভিন্ন মত অবলম্বী যে তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তো সেই কাজটি কিন্তু তার সাথে তুরস্কের বিশেষ করে বিদ্রোহীদের, মানে যারা দেশ থেকে পালিয়ে যেতে শরণার্থী হিসাবে দিতেন, তাদের সাথে কিন্তু তার সম্পর্কের একটা নৈকট্য তৈরি হয়েছে। তাদের প্রতিনিধিরা এখন ক্ষমতায় আসছেন, স্বাভাবিক কারণে তাদের সাথে তার সম্পর্কের একটা হবে। এবং এটি যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যে তুরস্কের নেতৃত্বের জন্য এটা কিন্তু একটা নতুন মাইল ফলক হতে পারে আর কি, আরো বেশি শক্তি হতে পারে। তো সবকিছুই নির্ভর করছে যে পালিয়ে গেছেন কিন্তু সরকার গঠন প্রক্রিয়া সহ আরো অনেকগুলো জটিলতা আছে, সেইগুলো এই বিদ্রোহীরা বা যারা এখন এই ক্ষমতা দখল করেছেন তারা কিভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং সেইখানে আমাদের আঞ্চলিক শক্তিগুলো কী ভূমিকা রাখবে সেটার উপর নির্ভর করছে। তবে আমরা চাই, একটা স্বৈর শাসনের পতন হয়েছে, মানুষ গণতন্ত্রের জন্য যে লড়াইটা করেছে, মুক্তির জন্য লড়াইটা করেছে, কোনো আঞ্চলিক শক্তি যেন তাদের অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে সিরিয়ার জনগণের এই বিপ্লব, তাদের এই অর্জনকে যেন নষ্ট না করে। প্রফেসর সিদ্দিক, আপনি আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং বিটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।